আপনি ইসলামপন্থী রাজনীতির সাথে সংযুক্ত ফরমালি হতে যাচ্ছেন কিনা? পিনাকি ভট্টাচার্য কোনো ইসলামিক দলে যোগ দিবেন কিনা, কখনো ইসলামিক রাজনীতি করবেন কিনা, কাজী জেসিন পিনাকি ভট্টাচার্যকে যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি কম পক্ষে বাংলাদেশের 5 কোটি মানুষের মনের প্রশ্ন। কেউ পিনাকিকে ভালোবাসুক আর না বাসুক, পিনাকির আদর্শে বিশ্বাস করুক বা না করুক, এই প্রশ্নটি কিন্তু সবার মনেই প্রজ্বলিত যে পিনাকি ভট্টাচার্য কখনো কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা, যেহেতু তিনি অতীতে রাজনীতি করতেন। কাজী জেসিন হয়তো একটু ঘুরিয়ে প্রশ্নটি করেছেন ইসলামিক দলে যোগ দেবেন কিনা। যাই হোক, প্রশ্নটি কিন্তু ওভারঅল এসে গিয়েছে। কাজী জেসিন অসাধারণ উপস্থাপিকা, তার ব্যাপারে বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করব সবার শেষে। পিনাকি ভট্টাচার্য কাজী জেসিনের মুখোমুখি হয়েছিলেন গাজী টিভির একটি টক শোতে। আজকে এই টক শো নিয়ে আমরা রিভিউ করব, কেমন ছিল, কেমন হতে পারত, আরও কত ভালো হতে পারত। তবে আমি কাজী জেসিনকে একটি স্পেশাল ধন্যবাদ দিতে চাই এই উপস্থাপিকাকে, যে তিনি অন্তত সকল বেড়াজাল ভঙ্গ করে যে নীরব ন্যারেটিভ আছে মিডিয়াতে, পিনাকিকে মিডিয়াতে আনা যাবে না, সেটি ভেঙে দিয়ে তিনি মানুষের মনের খোরাক তৈরি করেছেন। আপনারা দেখবেন এই ভিডিওটি এত বেশি ভিউ হয়েছে, গতানুগতিক বাংলাদেশে আর কোনো টক শোতে এত ভিউ হয় না, অন্তত ভদ্র টক শোতে। যাই হোক না কেন, এটার জন্য অবশ্যই কাজী জেসিন ধন্যবাদ প্রাপ্ত। এই ধন্যবাদটি অনেকে ভাববেন গাজী টিভিকে কেন দিলাম না, কারণ হলো জেসিন পিনাকিকে আনতে পেরেছেন। গাজী টিভি কখনোই পিনাকি চট্টোপাধ্যায়কে অথবা ভট্টাচার্যকে আনতে পারতেন না, ইচ্ছাও থাকতো না। যাই হোক, এই প্রশ্নটি করে কাজী জেসিন অনেক মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছেন। আরেকটি প্রশ্ন করেছেন, সবচাইতে সেরা প্রশ্নটি করেছেন, তিনি কেন গালি দিয়ে কথা বলেন। এখন কথা হলো, পিনাকিকে প্রথম প্রশ্ন করেছে আপনি কেমন আছেন। এটি তো গতানুগতিক ফরমাল প্রশ্ন, এর বাইরেও পিনাকিকে 10টি প্রশ্ন করেছেন, যেগুলোর উত্তর অসাধারণ। আসুন আমরা একে একে প্রথম প্রশ্নটি জানি। পিনাকি কোনো ইসলামিক দলে যোগ দিবেন কিনা, এই প্রশ্নের উত্তরে পিনাকি যখন কথা বলতে যাচ্ছিলেন, তখন কাজী জেসিন একটু পোক করে ঘুরিয়ে ইন্টারফেয়ার করে বলেন, বা কোনো গতানুগতিক রাজনৈতিক দলে যোগ দিবেন কিনা এটি যোগ করেন। তখন পিনাকি বলেন তিনি যোগ দেবেন না, কারণ বাংলাদেশের যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন তারা তার আশাকে, ইচ্ছাকে, স্বপ্নকে লালন করতে পারে না। এটা খুব আমিও মনে করি আমার ব্যক্তিগত নিজের সাথে মিলে গিয়েছে। হাসিনা পালানোর এরপর প্রশ্নটি করেছেন, হাসিনা পালানোর আগের জীবনটি আপনার কেমন ছিল, পরের জীবনটি কেমন ছিল। পিনাকি স্পষ্টতর উত্তর দিয়েছেন, হাসিনা পালানোর আগে যখন খুনি হাসিনা ক্ষমতায় ছিলেন, তখন তাকে অনেক কিছু লুকানো হতো। এমনকি ফ্রান্সে তিনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের ঠিকানা, অফিস ঠিকানা, তার লিভিং ঠিকানা সব কিছুই তাকে গোপন রাখতে হতো। এখন তিনি বলেন অ্যাড্রেসগুলো, বাঙালিদের সাথে দেখা করেন, কথা বলেন, বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ পেলে যান। এই উত্তরটি দিয়ে দেশের বর্তমান ভবিষ্যতের দুর্যোগ কি, এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে। বলেছেন পিনাকি যে আপাতত বাংলাদেশের সামনে ঐক্য অনৈক্য ব্যতীত আর কোনো দুর্যোগ নেই, মূল জিস্ট এটি বোঝাতে চেয়েছেন। আপাতত বাড়তি কোনো দুর্যোগ আসার সম্ভাবনা নেই। এবং এখানে আরেকটি জিনিস যোগ করে পিনাকি বলেছেন কেন তিনি রাজনীতিতে যোগ দেবেন না। তিনি চার্লি চ্যাপলিনের উদাহরণ দিয়েছিলেন। চার্লি চ্যাপলিন বলেছিলেন, আমি আমার উপরে নির্ভর করি, একমাত্র একটি বিষয়ের উপরেই নির্ভর করি, কারণ এই যে স্যাটায়ার বা জোকিং, অথবা যে তিনি যেই পেশায় আছেন অভিনয়ের, সেটাই তাকে রাজনীতিকদের চাইতে বেশি মাত্রায় নাগরিক মর্যাদা দিয়েছিল। সুতরাং রাজনীতিকরা এখন আর তার লেভেলে নেই, তিনি রাজনীতিকদের চাইতে লেভেল অনেক উপরে উঠে গিয়েছেন। এবং বিএনপির প্রতি তিনি কেন ভরসা করেন না, এই জিনিসটা কি কেউ বুঝতে পেরেছেন? এই কারণে ভরসা করেন না, বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকেও 111-এর প্রেক্ষাপটকে আঁচ করতে পারেনি,
111কে ঠেকাতে পারেনি। এখন যে বিএনপি বলছে ক্ষমতার বাইরে থেকে যে আমরা ক্ষমতায় গেলে এটি করব সেটি করব, এসব কথার উপরে খুব বেশি আস্থা রাখা যায় এমনটি কিন্তু বলা যায় না, ভরসা করা যায় না। কারণ কি, ক্ষমতায় থেকে যারা রাষ্ট্রীয় শক্তি উইংসগুলো ইউজ করে 111 ঠেকাতে পারেনি, এই 111 না ঠেকাতে পারার কারণেই বাংলাদেশে 17 বছরের জন্য জগদ্দল পাথরের মতো খুনি হাসিনা বসে গিয়েছিল সিন্দাবাদের ভূতের মতো আমাদের উপরে। টাকা পাচার, অর্থ লোপাট, খুন, ধর্ষণ, হত্যা, গুম, চাঁদাবাজি, দখল, লুটতরাজ সব কিছু দেদারসে চলেছে সেই জমিদার, হিন্দু জমিদারদের সময়ের মতো। এ কারণে তিনি ভরসা করতে পারেন না। এরপরে দেখেন পরাশক্তিগুলো, একটা প্রশ্ন করা হয়েছিল যে এই যে ভারত বা চীন বলেন, চীন তো না, চীন এটা করবে না, বা আমেরিকা বলেন, তারা কি চেষ্টা করবে কি না কখনো যে আওয়ামী লীগ ফিরে আসুক? পিনাকি সোজা সাপটা দিয়েছেন, উত্তর দিয়েছেন যে 24-এর আন্দোলন ছিল বাংলাদেশের একটি জেনেটিক আন্দোলন, জেনেটিক্যালি প্রডিউস বাই বাংলাদেশ। এখানে কোনো বাইরের শক্তির কোনো রকম হাত ছিল না, কোনো রকম হাত ছিল না। সুতরাং সব কিছুকে থড়াই করতে পারবে বাংলাদেশের আগামী প্রজন্ম, এই ভরসা পিনাকি রেখেছেন। আর কেন ভরসা নেই কোনো দলের প্রতি সেটি তো বলেছেনই যে বিএনপি ঠেকাতে পারেনি 111। এই যে বিএনপি আরেকটি অভিযোগ করেছে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয়, এই কথাটি কিন্তু মোটেই সঠিক নয়। কারণ দেখেন অ্যাটর্নি জেনারেল, সচিব, এসপি, ডিসি সব কিছু কিন্তু বিএনপির। যত পরিবর্তন হয়ে ভালো ভালো পজিশনে বসেছে এরা সবাই বিএনপির। অ্যাটর্নি জেনারেলকে আমরা দেখছি, তারেক রহমান এই যে খালেদা জিয়া একের পর এক মামলা থেকে মুক্তি পাচ্ছেন, এটি আমরা দেখছি না। সুতরাং মির্জা ফখরুলের এই কথাটি সঠিক নয়। কাজী জেসিনের ব্যাপারে আমরা কথা বলবো পরে। এরপরে দেখেন জামায়াতের সমালোচনা, প্রশ্ন করা হয়েছিল আপনি সব সরকারের সমালোচনা করেন, বিএনপির সমালোচনা করেন, জামায়াতের সমালোচনা করেন না কেন? এই প্রশ্নের উত্তরে পিনাকি বলেছেন, এক নাম্বার হলো জামায়াত ক্ষমতার কাছাকাছি নেই, বিএনপি প্রায় ক্ষমতায়, বলতে কি হচ্ছে, সুতরাং তাদের সমালোচনা তো করতেই হবে, আমার কাজই হলো ক্ষমতাকে সমালোচনা করা। বাট এখানে একটা ফ্যাক্ট আছে যে বিএনপি যেভাবে ভারতীয় ন্যারেটিভ বা আওয়ামী লীগের ন্যারেটিভগুলো প্রচার করে, যেমন জয় বাংলা, যা মুক্তিযুদ্ধের স্লোগান এইসব বলে, জামায়াত কিন্তু এই ধরনের স্লোগানকে ওন করে না, বলেনি, বা আওয়ামী লীগ ন্যারেটিভ প্রচারে কোনো রকম সহযোগিতা করেনি বা এটা দেখায়নি। এবং পিনাকিকে প্রশ্ন করা হয়েছে তিনি কেন গালি দিয়ে কথা বলেন ভিডিওতে। পিনাকি ভট্টাচার্য বলেছেন যেটা আমার প্রতিবাদের ভাষা, সোজা হিসাব। আর একটু বলেছেন সাথে, আমি যেটা বলেছি ওনার উত্তরে, এটা হলো ওনার স্পষ্টতর প্রতিবাদের ভাষা, প্রতিবাদের প্রকাশভঙ্গি, স্বাচ্ছন্দ্য প্রকাশভঙ্গি। কবে আসবেন দেশে, এই প্রশ্ন ছিল সবার শেষে করা হয়েছে। এখন কথা হলো এই যে কাজী জেসিন কোন মাত্রার উপস্থাপিকা, তিনি কিন্তু তার ধারে কাছে কোনো উপস্থাপক নেই, মানে টেলিভিশনে। আমি ব্যক্তিগতভাবে বিবেচনা করি স্মার্টনেস, কথা বলার ধরন, ভদ্রতা, মার্জিত স্টাইলে প্রশ্নকে ছুঁড়ে দেওয়া, ভদ্রভাবেই তার উত্তরটা বের করে নিয়ে আসা। তিনি কিন্তু এই যে যমুনা টিভির হাফ প্যান্ট পরা কোট পরা একটা মহিলা আছে না, যে নিকোল, উগ্র সাংবাদিকতা, উগ্র উপস্থাপনা, হয়তো বা জানেই না কীভাবে ভদ্র স্টাইলে উত্তর বের করে নিয়ে আসা যায়। সে যে ভুল করেছে সেই ভুলগুলো জানার জন্য আরজে কিবরিয়ার শো দেখবেন। আরজে কিবরিয়া এই নিকোলকে অনেকগুলো উত্তর কিন্তু ভুল ধরিয়ে দিয়েছেন সূক্ষ্মভাবে, কৌশলে। তো সেই দিক দিয়ে আমি দেখি যে কাজী জেসিন অসাধারণ উপস্থাপিকা। আমি আগ থেকে তার অনুষ্ঠানগুলা দেখতাম, আর তার নলেজ অত্যন্ত ইনডেপথ অ্যান্ড ইনভেস্টিগেটিভ কোশ্চেন তিনি করতে পারেন। প্রশ্নের আড়ালে অনেক কথা থাকে, এমন প্রশ্ন তিনি করেন যার কাউন্টার আমি খালেদ মহিউদ্দিনকে মনে করি না। খালেদ মহিউদ্দিন ধরেন একটা উপস্থাপনা আরেকজনকে বদমাশ বলে, মাতব্বর বলে, এগুলা তো ভাষা হতেই পারে না।
হ্যাঁ, খালেদ মহিউদ্দিন তার ব্যক্তিগত ভিডিও বানান না পিনাকির মতো, যে গণমানুষের জন্য ভিডিও বানান না। তিনি একটি মানে নিজেকে আন্তর্জাতিক সাংবাদিক দাবি করেন, কিন্তু সেই হিসাবে তার ভাষা হয় না। এবং তিনি যথেষ্ট ফ্যাসিবাদী, এটা কিন্তু আলী রিয়াজ বলে দিয়েছে, আপনি ফ্যাসিবাদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছেন। তো সেই হিসাবে যদি আমি করি, কাজী জেসিন এনেছেন। তবে হ্যাঁ, কাজী জেসিনের একটি সমালোচনা করতে হয়, সেটি হলো আমি যা দেখেছি পিনাকিকে কাজী জেসিন প্রায় সব প্রশ্নই করেছেন ব্যক্তিগত পর্দা কাজী জেসিন ছেদ করতে পারেননি ব্যক্তিগত প্রশ্নের মধ্যে। অথচ পিনাকিকে আরও নলেজ গ্যাদারিং করার মতো প্রশ্ন করা যেত, মানে জাতিকে অনেক কিছু জানানো যায় এমন প্রশ্ন করা যেত। তিনি কিন্তু, আপনি পছন্দ করেন বা না করেন, তার ভক্ত হন বা না হন, আপনি কিন্তু পিনাকিকে একজন ওয়াইজ পার্সন হিসেবে বিবেচনা করতে হবে, নলেজিয়াস পার্সন হিসেবে বিবেচনা করতে হবে। এই অনুষ্ঠানে একটি হিডেন ব্যাপার আছে, সেটি কি? সেটি হলো এই যে শাহবাগের আন্দোলন, ফাঁসি চাই এরকম একটি ফ্যাসিবাদী দাবি তোলা হয়েছিল, সেখানে সিপিবির দলীয় নির্দেশ ছিল পিনাকিকে যখন বলা হয়েছে আপনি শাহবাগের পক্ষে ছিলেন, সেখান থেকে সরে আসতে কত সময় লেগেছিল, তখন কিন্তু পিনাকি বলেছেন এটি দলীয় নির্দেশে ছিল আন্দোলনটি। তিনি বুঝতে পেরেছেন আরও আগেই। অর্থাৎ সিপিবি, ফ্রন্ট ইউনিয়ন, এই যে প্রথম আলোর যারা আঁতুড়ঘর, এরা ফেঁসে যাবে, কোনো সন্দেহ নেই। এই ফাঁসি চাই ফ্যাসিবাদী দাবির আড়ালে ছিল সিপিবি। সবাই অনেক ভালো থাকবেন। কাজী জেসিনকে অবশ্যই স্যালুট, তিনি একটি নতুন কাজ করেছেন উপস্থাপনার জগতে, অতীতে অনেক ভালো কাজ করেছেন, তিনি আবারও একটি নতুন কাজ করেছেন। অনেক সালাম, আশা করি আমরা আরও নতুনত্ব দেখব তার উপস্থাপনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।